আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এএফসি উইমেন্স কোয়ালিফাইং রাউন্ডের খেলা 23 জুন থেকে শুরু হয়ে গেছে। 8টি গ্রুপে বিভক্ত হয়ে 34টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছে। প্রত্যেকটা গ্রুপের চ্যাম্পিয়ন দল ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে। 2026-এ অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হওয়া ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবে। মূল পর্বে আরো 4টি দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করছে। তারা হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া, গতবারের চ্যাম্পিয়ন চায়না রিপাবলিক, রানার্স আপ সাউথ কোরিয়া এবং তৃতীয় স্থান অর্জনকারী জাপান। তবে জুন মাসের 23 তারিখ থেকে এই গ্রুপের খেলা শুরু হওয়ার কথা থাকলেও এই গ্রুপের খেলা জুনের 23 তারিখ থেকে শুরু হতে পারবে না, কারণ এই গ্রুপের স্বাগতিক দেশ হচ্ছে জর্ডান। জর্ডান হচ্ছে ইসরায়েলের পাশের একটি দেশ। কেননা ইসরায়েল এবং ইরানের মধ্যে যে চলমান যুদ্ধ, এই যুদ্ধের কারণে এই গ্রুপের খেলাটা পরিচালনা করা সম্ভব হচ্ছে না জর্ডানের পক্ষে, যার কারণে এএফসি একটা নিউট্রাল ভেন্যুর ব্যবস্থা করছে এবং সেই নিউট্রাল ভেন্যুটা হচ্ছে কাতার। তবে কাতার জুলাই মাসের 7 তারিখ থেকে এই গ্রুপের খেলাটা পরিচালনা করার দায়িত্ব নিচ্ছে। আমরা আজকে মূলত কথা বলবো সাউথ এশিয়ার যে দলগুলো আছে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং নেপাল। এই 4টা দলের মূল পর্বে খেলার কতটুকু সম্ভাবনা আছে এবং দলগুলোর অবস্থানটা কি, এইটা নিয়ে আজকে আমরা মূলত কথা বলবো। যেহেতু গ্রুপ বিতে আছে ইন্ডিয়া, তাই আমরা ইন্ডিয়াকে নিয়েই প্রথমে আলোচনাটা শুরু করি। তো বি গ্রুপে স্বাগতিক হিসাবে থাকতেছে থাইল্যান্ড। অপর আরো 3টি দল হচ্ছে ইরাক, তিমুর লিস্ট এবং মঙ্গোলিয়া। তবে এই গ্রুপে মূলত প্রতিযোগিতাটা হবে ইন্ডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে। থাইল্যান্ড যথেষ্ট শক্তিশালী দল। তারা সর্বশেষ 2টা ম্যাচ নেপালের সাথে খেলছে, যেটা প্রথম ধাপে তারা 1-0 গোলে জয়লাভ করছে এবং দ্বিতীয় ধাপে তারা 2-0 গোলে জয়লাভ করছে। ইন্ডিয়া সর্বশেষ 2টা ম্যাচ খেলছে ফিফা ফ্রেন্ডশিপ, যেটা উজবেকিস্তানের সাথে। প্রথম ম্যাচটাতেও তারা 1-0 গোলে পরাজিত হয় এবং দ্বিতীয় ম্যাচেও তারা 1-0 গোলে পরাজিত হয়। তবে তাদের টিম কম্বিনেশনটা যথেষ্ট ভালো, বিশেষ করে তারা অ্যাটাকিং লাইনে এই মুহূর্তে যথেষ্ট উদীয়মান ফুটবলাররা আছে। বিশেষ করে তাদের 10 নম্বর পেয়ারি কাকা, তিনি কিন্তু প্রথম ম্যাচে মঙ্গোলিয়ার সাথে অলরেডি 5টা গোল করে ফেলেছে। গ্রেসি দাংময়, আরো 2জন খেলোয়াড় আছে, তারা হচ্ছেন সোমিয়া গুগলো, মানিষা কল্যাণ অত্যন্ত ক্ষিপ্রগতির একটা লেফট উইঙ্গার। তো বলতে গেলে তাদের আক্রমণ ভাগটা যথেষ্ট শক্তিশালী এবং তারা প্রথম ম্যাচে কিন্তু মঙ্গোলিয়াকে 13-0 গোলে একদম বিধ্বস্ত করে দিছে। থাইল্যান্ডের সাথে যে ম্যাচটা আছে তাদের সর্বশেষ ম্যাচটা, সেই ম্যাচে নির্ধারণ হবে এই গ্রুপ থেকে কে যাবে। তবে এই গ্রুপ থেকে থাইল্যান্ড যথেষ্ট শক্তিশালী একটা দল। এখন দেখা যাক ইন্ডিয়া কতটুকু ভালো পারফর্ম করতে পারে। ইন্ডিয়া যদি তাদের ড্র রাখতে পারে ম্যাচটা, তাহলে আমি মনে করবো যে ইন্ডিয়ার পক্ষে একটা সম্ভাবনা আছে ফাইনাল রাউন্ডে যাওয়ার। তবে আমি মনে করি এই গ্রুপ থেকে থাইল্যান্ডের সম্ভাবনা একটু বেশি আছে। এবার আমরা কথা বলি গ্রুপ ডি এ পাকিস্তানকে নিয়ে। পাকিস্তান আসলে গত 2টা সাফে সেমিফাইনালও খেলতে পারেনি, কিন্তু তারপরেও পাকিস্তানকে নিয়ে কথা বলার কারণ হচ্ছে গত সাফে 5 জন অরিজিন প্লেয়ার নিয়ে খেলার পরেও সেমিফাইনালে উন্নীত হতে পারেনি। তো এইবার এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ডে খেলার আগে তারা আরো 6 জন অরিজিন প্লেয়ার তাদের দলে নিযুক্ত করছে এবং এই 6 জনকে নেওয়ার ফলে তাদের অরিজিন প্লেয়ারের সংখ্যা হয়ে গেছে 11। তো 11টা অরিজিন প্লেয়ার নিয়ে যখন একটা টিম মাঠে নামবে, অবশ্যই সেই টিমটা অনেকটা শক্তিশালী ধরেই নেওয়া যায়। এর মধ্যে যে 6 জন নতুন প্লেয়ার নিছে, তারা ইংল্যান্ড এবং ইটালির টপ টায়ারে খেলা প্লেয়ার। তাদের একটা তালিকা আপনাদের সামনে তুলে ধরছি। আজওয়া চৌধুরী, ওয়েস্ট হ্যাম; আকশা মোস্তাক, নেপোলি; মার্শা মালিক, ইংল্যান্ড 3rd টায়ার; জ্যান জাভরাজ, পর্তুগাল টপ টায়ার; লায়লা বানারস, বার্মিংহাম; মারিয়া মেহমুদ, ওয়েস্ট হ্যাম। এই 6 জন প্লেয়ারকে নিয়ে মোট 11 জনের একটা দল তারা তৈরি করে ফেলছে। তো এখন 11টা অরিজিন প্লেয়ার নিয়ে যখন একটা টিম মাঠে নামবে, অবশ্যই তারা ভালো ফুটবল খেলবে, এটাই স্বাভাবিক। এবং তাদের গ্রুপে কিন্তু এবারের কোয়ালিফাইং রাউন্ডের ডি গ্রুপটা হচ্ছে ডেড। ডি গ্রুপে শক্তিশালী চাইনিজ তাইপে আছে এবং চাইনিজ তাইপে র্যাঙ্কিং এ 11তম স্থানে আছে। এই গ্রুপে মূলত প্রতিযোগিতা হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়া এবং চাইনিজ তাইপের মধ্যে। পাকিস্তান তাদের অরিজিন প্লেয়ার গুলাকে নিয়ে আসার ফলে পাকিস্তানও এই গ্রুপে একটা শক্তিশালী কম্পিটিটর হিসাবে নিজেদেরকে উপস্থাপন করলো। তো এখন বিষয়টা হচ্ছে এরকম যে ইন্দোনেশিয়াও কিন্তু লাস্ট 2টা ম্যাচ যে খেলছে, একটা বাংলাদেশের সাথে তারা 0-0 গোলে ড্র করছে এবং একটা ম্যাচ তারা
জর্ডানের সাথে 1-1 গোলে ড্র করছে। এই ম্যাচে তারা 4 জন অরিজিন প্লেয়ার নিয়ে আসছিল হল্যান্ড থেকে, তবে খুব একটা সুবিধা করতে পারেনি, যার কারণে তারা এশিয়া কাপ কোয়ালিফাইং খেলার আগে আরো 4 জন ডেনমার্ক থেকে প্লেয়ার নিয়ে আসছে। তো এখন এই ডেনমার্কের প্লেয়ার গুলা আসার পরে ইন্দোনেশিয়া কিন্তু অনেকটা শক্তিশালী হয়ে গেছে। চাইনিজ তাইপের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে গেছে পাকিস্তান এবং ইন্দোনেশিয়া। অপর টিম কাজাকিস্তান খুব একটা শক্তিশালী ঠিক না, তবে পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং চাইনিজ তাইপে একে অপরের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে গেল। চাইনিজ তাইপে বেশ অনেকদিন ধরে তাদের এই প্লেয়ার গুলো একসাথে খেলে আসতেছে, একটা সুসংগঠিত দল। ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের যেই অরিজিন প্লেয়ার গুলো আসছে তারা কিন্তু যদি লোকাল প্লেয়ারের সাথে কেমিস্ট্রি না মিলতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। এই 3টা টিমের মধ্যে আমি চাইনিজ তাইপেকে আগে রাখবো, এবং পাকিস্তানের সম্ভাবনা আছে, যদি পাকিস্তান যে প্লেয়ার গুলা নিয়ে আসছে এই প্লেয়ার গুলা যদি ইন্ডিভিজুয়াল স্কিল দিয়ে কিছু করতে পারে, সেই ক্ষেত্রে পাকিস্তানের একটা সম্ভাবনা আছে। তবে এই গ্রুপ থেকে আমার প্রেডিকশন হচ্ছে এই গ্রুপ থেকে তাইওয়ানের যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার আসা যাক গ্রুপ এফ এ। নেপাল বেশ কিছুদিন ধরে বেশ ভালো ফুটবল খেলতেছে এবং তাদের টিমটাও যথেষ্ট ভালো। মোটামুটি তারা যে কোনো টিমের এগেনস্টে খুব ভালো ফুটবল খেলে থাকে। লাস্ট তারা থাইল্যান্ডের সাথে 2টা ম্যাচ খেলছে, প্রথমটাতে তারা 1-0 গোলে পরাজিত হয় এবং দ্বিতীয়টাতে তারা 2-0 গোলে পরাজিত হয়, কিন্তু তারা কিন্তু খুব ভালো ফুটবল খেলছে। থাইল্যান্ডের সাথে তাদের ডিফারেন্স অনেক, এশিয়ার র্যাঙ্কিং এর মধ্যে 7 নম্বর অবস্থানে আছে। সেই জায়গায় থাইল্যান্ডের সাথে তারা মোটামুটি ভালো ফাইট দিছে, থাইল্যান্ডকে বলতে পারেন ভালো চ্যালেঞ্জ দিছে তারা। তাদের প্রবল প্রতিপক্ষ হচ্ছে স্বাগতিক উজবেকিস্তান। তো সেই দিক দিয়ে যদি আপনি দেখেন, উজবেকিস্তানকে ওই স্বাগতিক হিসাবে আগে রাখা যাবে। এছাড়া উজবেকিস্তানের সাথে খুব একটা পার্থক্য নাই, আমি বলবো যে 50-50 চান্স আছে। নেপাল এই গ্রুপ থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে সাবকন্টিনেন্টালে যে কয়টা টিম আছে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এবং নেপাল, তার মধ্যে নেপালের গ্রুপে আমার মনে হয় সহজ গ্রুপ করছে, এবং নেপাল এই গ্রুপ থেকে যদি একটু সিনসিয়ার থাকে, নেপাল এই গ্রুপ থেকে কোয়ালিফাই করে যাবে। তাদের আক্রমণভাগে যে 3 জন প্লেয়ার আছে, সেই 3 জন হচ্ছে নাম্বার 9 পজিশনে সাবিত্রা ভান্ডারী, লেফট উইং পজিশনে আমিশা কার্কি এবং আনিতা ভোসলে, এবং মাঝ মাঠে প্রীতি এবং রেখা পারেল। এই 5 জনের যে কম্বিনেশনটা, এটা চমৎকার একটা কম্বিনেশন এবং কেমিস্ট্রি থাকে। এই কেমিস্ট্রিটা যদি মনে করেন এই কোয়ালিফাইং রাউন্ডে তারা ধরে রাখতে পারে, তাহলে আমার মনে হয় নেপালের সুযোগ আছে গ্রুপ এফ থেকে ফাইনাল রাউন্ডে খেলা। এবার আসা যাক গ্রুপ সিতে। গ্রুপ সিতে বাংলাদেশ আছে এবং বাংলাদেশের সাথে অপর 3টি দল স্বাগতিক মায়ানমার, বাহরাইন এবং তুর্কমেনিস্তান। তবে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বাগতিক মায়ানমার সাথে। মায়ানমার অত্যন্ত শক্তিশালী দল, তারা র্যাঙ্কিং এ অনেক বেশি আগায়া বাংলাদেশ থেকে। তারা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আছে 43 নম্বর অবস্থানে এবং বাংলাদেশ ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আছে 128। তো ওই দিক দিয়ে যদি বিবেচনা করা যায়, তাহলে বাংলাদেশ থেকে মায়ানমার কিন্তু অনেক শক্তিশালী দল, মানে কাগজে কলমে এবং মাঠের খেলাতে। তবে বাংলাদেশ কোন একক প্লেয়ারের উপরে ডিপেন্ড করে ফুটবল খেলে না, যেমন অন্যান্য দেশের প্লেয়াররা 1 জন বা 2 জন সুপারস্টার আছে। আমাদের কিন্তু 11 জন প্লেয়ারই যথেষ্ট ভালো ফুটবল খেলে, এবং বিশেষ করে আমরা যদি 4-4-2 খেলি, টিমটা যথেষ্ট অ্যাটাকিং হয়। তবে বর্তমান যে কোচ আছেন উনি 4-3-3 বেশি খেলায় আমাদের দলকে। যদি 4-3-3 খেলি আমরা, তারপরে আমাদের মধ্যমাঠটা যথেষ্ট শক্তিশালী থাকবে। তবে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের যে কোচ আছেন উনি কিন্তু মানে অ্যাটাকিং ফুটবলটা বেশি পছন্দ করেন, এবং উনি সবসময় চেষ্টা করেন হাইলাইন ডিফেন্ডিং করার। তো এটাতে একটা সমস্যা হচ্ছে যে মায়ানমার কিন্তু কাউন্টার অ্যাটাক খুব ভালো খেলে এবং লং বলে ভালো ফুটবল খেলে। তো সেই ক্ষেত্রে আমাদের ডিফেন্ডিং এ বলতে গেলে এখন বর্তমানে আমাদের যে সেন্ট্রাল ব্যাক 2 জন আছে, আফিদা খুব বেশি দিন হয় নাই ন্যাশনাল টিমে আসছে। তার সাথে যে গুয়াহাটি কিসলু, সেও কিন্তু একেবারেই নতুন একটা প্লেয়ার। তো আমি জানি না এত অভিজ্ঞ একটা দলের সাথে আমাদের ডিফেন্সের এই সেন্ট্রাল ডিফেন্সটা কতটুকু সামাল দিতে পারবে তাদেরকে। এবং আমাদের যে আক্রমণ ভাগ আছে এবং মধ্যমাঠ আছে যথেষ্ট ভালো আমি মনে করি, এবং আমরা ভালো ফুটবল খেলবো। তবে আমার মনে হয় আমাদের কোচ যদি একটু ডিফেন্সিভ মুডে থাকে মায়ানমার সাথে, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা ম্যাচটা ড্র রাখতে পারলে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে। কারণ আমাদের শেষ ম্যাচটা হচ্ছে তুর্কমেনিস্তানের সাথে। তুর্কমেনিস্তান এই গ্রুপের সবচেয়ে দুর্বল দল, সেই হিসাবে আমরা তুর্কমেনিস্তানের সাথে শেষ ম্যাচে যদি গোল পার্থক্যের কোনো বিষয় থাকে, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করতে পারবো যে গোল অ্যাভারেজে বের করে নিয়ে যাওয়া বাংলাদেশকে। তো বাংলাদেশের দলের জন্য শুভকামনা রইল, এবং আমি মনে করি যে বাংলাদেশ দল সম্ভবত কোয়ালিফাই করার সম্ভাবনা আছে যদি আমরা একটু সিরিয়াস হই এবং মেয়েরা যদি
তাদের পারফরমেন্স অনুযায়ী খেলতে পারে। ইনশাল্লাহ আমার প্রেডিকশনে কন্টেন্টটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বাংলাদেশের খেলার আগে নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।